দেখো আমরা বেনজিন টলুইনের সবকিছু শেষ করছি মোটামুটি। এখন বই থেকে আমরা এক্সট্রা কিছু আছে কিনা সেটা একটু দেখব এমসিকিউ এর জন্য। যদি কখনো বইয়ের ডিপ লেভেলে কোশ্চেন করে তখন তো বইয়ের ভিতর থেকেই করবে, সেগুলো একটু আমরা দেখি নতুন কিছু আছে কিনা। যদিও ম্যাক্সিমাম জিনিসই আমরা পড়ে ফেলেছি। দেখো এই যে এটা আমরা পড়ছি যে কার্বন 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 একক বন্ধন দূরত্ব 0.139 ন্যানোমিটার, এটা পড়ছি। দ্বিবন্ধন দূরত্ব 154, না এখানে বেনজিনের কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব, বেনজিনের কার্বন কার্বন একক না, দ্বিবন্ধন দূরত্ব হচ্ছে 0.139। আর স্বাভাবিক একক বন্ধন দূরত্ব আমরা বলছিলাম 0.154, আর দ্বিবন্ধন দূরত্ব হচ্ছে 134 ন্যানোমিটার। এই বেনজিনের সংকরণ অবস্থাটা কি? দেখো এখানে তুমি যদি এই বন্ধনটা দেখো, এই যে স্ট্রাকচারটা দেখো, এই গঠনে দেখো একটা কার্বনের চারপাশে তিনটা হাত আছে। তাই তিনটা হাত মানে সেখানে তোমার sp2 সংকরণ হবে। তাহলে এরকম কোশ্চেন আসবে বেনজিনের কার্বন পরমাণুর সংকরণ অবস্থাটা কি। তা এভাবেও তুমি যদি না দেখো, তুমি যদি ওর ষড়ভুজ যে কাঠামোটা আছে, স্বাভাবিক ষড়ভুজ, এই হচ্ছে তার ষড়ভুজ কাঠামো, এখানে কি থাকে দ্বিবন্ধন না। তাই টোটাল এখানে সিগমা কয়টা, এখানে কার্বন থাকে আর আমরা জানি উপরে একটা করে হাইড্রোজেন থাকে। টোটাল তিনটা সিগমা, এ একটা সিগমা, এই দুই বন্ধনের মধ্যে একটা সিগমা আর একটা সিগমা, টোটাল তিনটা সিগমা। তিনটা সিগমা মানে কি সংকরণ আমাদের? sp2 সংকরণ। এই তাহলে এখানে আবার একটু খেয়াল করো, এই যে ছয়টা কার্বন, এইখানে আমি যে ছয়টা কার্বন বললাম, এখানে ছয়টা কর্নারে ছয়টা কার্বন আছে না? প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে কিভাবে যুক্ত আছে? প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে সিগমা বন্ধন দিয়ে যুক্ত আছে। দেখা যাচ্ছেই তো। দেখো দ্বিবন্ধন তো সব জায়গাগুলোতে নাই, এইখানে দ্বিবন্ধনটা তুমি যদি দাও, এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। তা এখানে এই কার্বন 2 নাম্বার 3 নাম্বার কার্বন, 3 নাম্বার 4 নাম্বার কার্বন এবং 1 নাম্বার 6 নাম্বার কার্বন, এই তিনটা জায়গায় শুধু তোমার পাই বন্ধন থাকতেছে, বাকি কার্বনগুলোতে তো নাই। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো, এখানে যে 6টা কর্নারে 6টা কার্বন আছে, প্রত্যেকের সাথে একটা করে তো একক বন্ধন অবশ্যই থাকবে। তার মানে তোমার 6টা সিগমা বন্ধন থাকতেছে। তাহলে বেনজিনে কার্বন কার্বন টোটাল সিগমা বন্ধন হচ্ছে 6টা। বলয় আকারের মধ্যে 6টা সিগমা বন্ধনে কার্বন পরমাণু যুক্ত এবং সেখানে সংকরণ অবস্থাটা হচ্ছে কেমন? sp2। সেখানে তোমার সংকরণ অবস্থাটা কেমন হবে? sp2 হবে। আচ্ছা, তাহলে এই sp2 সংকরণ অরবিটাল হাইড্রোজেন পরমাণুর সাথে sp2s অরবিটাল সংকরণে কার্বন আর হাইড্রোজেন সিগমা বন্ধন গ্রহণ করে। তাহলে এখানে এই কার্বনের সংকরণ ছিল sp2, এই হাইড্রোজেনের সংকরণ কি হবে? বা হাইড্রোজেনের কোন অরবিটাল আছে? এই গোলাকার অরবিটাল, তার মানে কি s, তাহলে sp2s দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত। এই টোটাল এখানে সিগমা কয়টা, অ্যারোমেটিকে সিগমা কয়টা, আমরা প্রথমেই পড়ে আসছিলাম। অ্যারোমেটিকে সিগমা কয়টা? অ্যারোমেটিকের টোটাল পরমাণুই হচ্ছে তার সিগমা বন্ধন। তাহলে টোটাল সিগমা কিন্তু টোটাল সিগমা 12টা। এখানে টোটাল সিগমা 12টা, কিন্তু কার্বন কার্বনের মধ্যে সিগমা হচ্ছে 6টা। আর কার্বন হাইড্রোজেনের মধ্যে সিগমা কয়টা? 1 2 3 4 5 6, এই হচ্ছে টোটাল তোমার 12টা সিগমা বেনজিনের মধ্যে। পাই কয়টা? 3টা পাই। এই যে বেনজিন অণুতে সিগমা বন্ধন দ্বারা গঠিত মূল কাঠামো ঠিক রেখে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সর্বদা স্থান পরিবর্তন করে, এইগুলাকে বলা হয় রেজোন্যান্স। রেজোন্যান্স কাকে বলে? এটা এমসিকিউ তে আসতে পারে, এমসিকিউ বলছি, জ্ঞানমূলক কোশ্চেনে আসতে পারে, দেখে রাখবা। বেনজিনে কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বাভাবিক দ্বিবন্ধন দূরত্ব কত, একক বন্ধন দূরত্ব কত, এগুলা সরাসরি তোমার এইগুলা না বলে ইথেন ইথিলিন দিয়ে বলতে পারে। ইথেন মানে কি? অ্যালকেন, অ্যালকেন মানে একক বন্ধন, একক বন্ধন 0.154। আচ্ছা, বেনজিন ইথিলিনের মতো বা ইথাইনের মতো সব ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া, যেমন বোরোমিন পরীক্ষা, বেয়ার পরীক্ষা, অম্লীয় মাধ্যমে পানি সংযোজন ইত্যাদি দেয় না। এরা কি দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এরা মূলত কি বিক্রিয়া দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই দুই ধরনের বিক্রিয়া দিয়ে থাকে এরা। বোরোমিনের সাথে আমরা কিন্তু এটা পড়ছি, এইগুলাই কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। এইগুলোর ডিটেলস তোমরা পাও না, যার জন্য অ্যাডমিশন উত্তর করতে পারো না। বেনজিনে দ্বিবন্ধন আছে,
মানে পাই বন্ধন আছে, কিন্তু তারপরও এরা অসম্পৃক্ততার পরীক্ষাগুলো দিবে না, বোরবিন পানি পরীক্ষা দিবে না, বেয়ার পরীক্ষা দিবে না, অম্লীয় মাধ্যমে পানি সংযোজন ইত্যাদি বিক্রিয়া দিবে না। ওই যে কারণ হচ্ছে ওই যে বন্ধনগুলা। এই শখটা মুখস্থ করে ফেলবা। যা যা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সেই শখটাই দেখো এখানে বলা আছে, নতুন কিছু না এটা। এমসিকিউ এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। বেনজিনের সংযোজন দেখো আমরা পড়ছি না, আমরা শুধু এখান থেকে কি করব, নতুন কিছু আছে কিনা দেখব। দেখো সাইক্লোহেক্সেন, এটার নাম কি C6H12, এটাকে আমরা বলছিলাম সাইক্লোহেক্সেন। এটা আমরা বলছি গ্যামাক্সিন, যেটা বলছি বেনজিন হেক্সাক্লোরাইড বা লিন্ডেন। এটা কি করে মূলত, জীবাণুনাশন কাজে ব্যবহার করা হয়। বেনজিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু তিনটা পাই বন্ধন আছে, পাই বন্ধন থাকা মানে তারা অসম্পৃক্ত, সম্পৃক্ত না। শুধুমাত্র আমরা অ্যালকেনটাকে সম্পৃক্ত বলতে পারি। ওজোন সংযোজন এটা আমি বই আলাদা করে দেখাই নাই, কিন্তু এইখানে একটু দেখবো আমরা। ওজোন সংযোজন সাধারণত বেনজি এই যেখানে যেখানে পাই বন্ধন থাকে সেই জায়গাগুলোতে ওজোন সংযোজনটা হয়ে থাকে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান নির্ণয়ের জন্য আমরা মূলত ওজনীকরণ বিক্রিয়াটা করি। এমসিকিউতে একটা আসে যে ওজনী, আমরা দেখবো একটু পরে। তাই এই ওজনীকরণ বা ওজোন সংযোজনের জন্য তোমাকে কয়েকটা জিনিস একটু মুখস্থ করতে হবে। সেখানে কার্বন টেট্রাক্লোরাইড অবশ্যই থাকতে হবে, জিঙ্ক গুঁড়া থাকতে হবে এবং পানি থাকতে হবে, তিনটা জিনিস মাস্ট, এটা মনে রাখতে হবে। যখন এই বেনজিনকে এইগুলোর উপস্থিতিতে, প্রথমে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যখন বেনজিনকে তুমি ওজনের সাথে বিক্রিয়া করাবা, তখন কি হবে, বেনজিন ট্রাই ওজোনাইড গঠন করবে। ওই ওজোনাইডকে জিঙ্ক গুঁড়া ও পানি সহ উত্তপ্ত করলে সেখানে গ্লাইকোজেল তৈরি হবে। আমি বুঝাচ্ছি কিভাবে এগুলো হয়, কিন্তু এমসিকিউ এর জন্য তোমাকে এইটা মনে রাখতে হবে যে বেনজিনের ওজনীকরণে কি তৈরি হয়, গ্লাইকোজেল। এটা কিন্তু আমি বিক্রিয়াতে দেখাইছিলাম, বেনজিনের ওজনীকরণে আমার গ্লাইকোজেল তৈরি হয়। এবার আসো আমরা বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াটা দেখি রিটেনের জন্য। যেভাবে আছে চিত্রটা এইভাবে আঁকতে হবে। দেখো কঠিন কিচ্ছু না, যেখানে যেখানে দ্বিবন্ধন পাই বন্ধন থাকবে সেই জায়গাগুলোতে তুমি একটা পেন্টাভোজ আঁকবা, সেটা তোমার অ্যালকিন হোক অ্যালকাইন হোক। এই দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধন আছে, পেন্টাভোজ আঁকতে হবে। পেন্টাভোজ কি করে আঁকবো, ধরো আমার এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আমি এইটা দিয়ে, আচ্ছা আমি সাইডে বোঝাই। ধরো এই হচ্ছে আমার দুইটা কার্বন, এই কার্বন দুইটার আমি ওই প্রথম ওই বন্ধনটা ভাঙলাম। এই বন্ধনটা যদি ভাঙি তাহলে এখানে আমার দুইটা ইলেকট্রন তৈরি হবে। আবার আমি যদি এই বন্ধনটা ভাঙি, এখানেও আমার দুইটা ইলেকট্রন তৈরি হবে। বিক্রিয়া করাচ্ছি কাকে আমরা, এই ওজোনকে। শেয়ারিং অফ হয়ে গেছে নাকি? তাহলে যেখানে বললাম, হ্যাঁ তাহলে আমরা এখানে ভেঙে ফেললাম। আর ওজনের কাঠামোটা কেমন, মেইনলি ওজনের কাঠামোটা এইরকম দেখবা, এইরকম। এই হচ্ছে ওজনের মেইনলি কাঠামোটা। এখন এই ওজনটাকে আমাকে এই জায়গাটায় বসাইতে হবে, এই ওজনটাকে তুমি এই জায়গাটাতে বসাবা। এখন কি করে বসাবা, বসানোর মধ্যে দেখো আমি এইটাকে ভাঙবো, এটাকে ভাঙলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন হবে। এই সবগুলাকে আমি ভেঙে দিব, এই সবগুলাকে আমি ভেঙে দিব। আচ্ছা সবগুলাকে না ভাঙিয়েও কিন্তু এটা করা যায়। এইভাবে পরীক্ষায় লেখার দরকার না, আমি বোঝানোর জন্য বলছি যে কিভাবে এই ওজোনাইডের যৌগটা গঠন হয়। এই বন্ধনটা ভাঙো আর এই বন্ধনটা ভাঙো, এই দুইটা ভাঙো। এইটা যখন তুমি ভাঙবা, এখানে তুমি দুইটা ইলেকট্রন পাবা, এরকম। তাহলে এই যে দেখো এই পার্ট এখানে আনবো আমরা। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধন ছিল, এই অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধন এখানে ছিল। এই একটা মুক্ত ইলেকট্রন ছিল, সেটা এখানে বসায় দাও। আর এই একটা মুক্ত ইলেকট্রন ছিল, সেটা এখানে বসায় দাও। আর এই অক্সিজেনের দুই পাশে দুইটা মুক্ত ইলেকট্রন ছিল, সেই অক্সিজেন এইটা দাও, আর একটা মুক্ত জোর দাও, আর একটা মুক্ত জোর দাও। দেখো টোটাল অক্সিজেনটাকে কিন্তু আমি ভেঙে ফেলেছি। এবার এখান থেকে তুমি এটা বন্ধনটা যুক্ত করো, কারণ দুইটা ইলেকট্রন মানে কি একটা বন্ধন। এখান থেকে এটা যুক্ত করে দাও, এটা যুক্ত করে দাও, এটা যুক্ত করে দাও। এই হচ্ছে তোমার পেন্টাফোজ গঠন।
এটা কি অ্যালকিনের ক্ষেত্রে যখন দ্বিবন্ধন থাকবে, কিন্তু যদি তোমার এখানে ত্রিবন্ধন থাকতো তখন এই এই বন্ধনটা কিন্তু থেকে যেত, মানে এরকম কার্বন কার্বন যখন ত্রিবন্ধন থাকবে তখন মাঝখানে তো থেকে যাবে, তখন এইটা থেকে যাবে, যেটা আমরা অ্যালকাইন পড়বো তখন দেখবো। তাহলে এইটা মূলত আমাদের জেনারেল কাঠামো। এইবার তুমি আসো, এবার এখানে একটু তাকাও, তিনটা জায়গায় এখানে দেখো দ্বিবন্ধন আছে, তাহলে তিনটা জায়গায় তুমি পেন্টাভুজ আঁকবা। দেখো এ একটা পেন্টাভুজ, এ একটা পেন্টাভুজ, একটা পেন্টাভুজ, তিনটা জায়গায় কিন্তু পেন্টাভুজ আঁকা হয়েছে। তিনটা জায়গায় আমরা কি করছি, পেন্টাভুজ আঁকছি। এবার আসো, আমরা স্বাভাবিকভাবে যখন অ্যালকিন পড়বো, অ্যালকাইন পড়বো, সেখানে আমরা এইভাবেই ভাঙবো, এইভাবেই ভাঙবো। এখানে তোমার কার্বনের সাথে হাত থাকবে, ধরো এখানে দুইটা হাত থাকে, এখানে তোমার CH3 থাকে, এখানে তোমার H থাকে, তাহলে এইভাবে আমরা এখানে ভেঙে ফেলি, এইভাবে আমরা ভেঙে ফেলি একটা পেন্টাভুজে, একটা পেন্টাভুজে আমরা এইভাবে ভাঙি। তাহলে এখান থেকে কি আসে, CH3CHO, আর CH3CHO এই অক্সিজেনটা মূলত জিঙ্কের সাথে বের হয়ে জিঙ্ক অক্সাইড হয়ে চলে যায়, এই জন্য আমরা জিঙ্ক ব্যবহার করি। কিন্তু এখানে তো সেটা করতে পারবো না, এখানে অনেকগুলো আছে, এই জন্য দেখো এখানে খেয়াল করো, এটার সাথে অনেকটা মিল পাবা। এইভাবে ভাঙা হবে, অক্সিজেন, সিঙ্গেল অক্সিজেন যেখানে তার দুই পাশ থেকে ভাঙতে হবে। দেখো এই হচ্ছে সিঙ্গেল অক্সিজেন ছিল, তার দুই পাশ থেকে ভাঙতে হবে, তার দুই পাশ থেকে ভাঙতে হবে। দেখো এই যে ডাবল যে অক্সিজেন ছিল, সে ডাবল অক্সিজেনে আমার দুইটা দাগ পড়বে, এখানে দেখো ডাবল অক্সিজেনে দুইটা দাগ পড়ছে। এই, তা আমরা কি করব, এই কার্বন আর এই কার্বনের মধ্যে যে বন্ধন ছিল সেটা তার আমি ভাঙতে পারবো না, এই বন্ধনটা তুমি ভাঙতে পারতেছো না, এইটা তুমি কিছুই করতে পারবা না। অক্সিজেন অক্সিজেন, তারপরে এই কার্বন অক্সিজেনের বন্ধনগুলো তুমি ভাঙতে পারবা, কিন্তু কোনোভাবে কার্বন কার্বন বন্ধন ভাঙতে পারবা না। ঠিক তেমন ভাবে এখানে যে তোমার ত্রিবন্ধন যখন থাকবে, কার্বন কার্বনের মাঝেরটা ভাঙতে পারো না, ঠিক তেমন ভাবে এখানে এই যে বন্ধনগুলো সেগুলো ভাঙা যাবে না। তাহলে তুমি প্রথমে এই যে পেন্টাভুজ, এই পেন্টাভুজে যদি ভাঙো, মনে করো আর কিচ্ছু নাই, শুধু পেন্টাভুজটা আছে, তাহলে এই পেন্টাভুজটা এইভাবে ভাঙবা, এই পেন্টাভুজটা এইভাবে ভাঙবা। এবার এখানে আরেকটা পেন্টাভুজ আছে, তাহলে এই পেন্টাভুজেও সেম জিনিস, সিঙ্গেল অক্সিজেনের এই পাশ থেকে আমরা ভেঙে দিব, আর এই যে ডাবল অক্সিজেনের এখানে আমরা এইভাবে নিয়ে আসবো। এইভাবে সবগুলোতে একই কাজ, এইখান থেকে এইভাবে, এন্ড এইখান থেকে এখান থেকে এইভাবে দিয়ে দিবা। তাহলে এইভাবে যখন তুমি দিয়ে দিচ্ছ, দেখো তো CHO বন্ড, CHO, CHO বন্ড, এই যে সেই বন্ড, এই CHO কয়টা পাচ্ছ, তিনটা না, এ একটা, এ একটা, এ একটা, এইটাই হচ্ছে গ্লাইঅক্সাল। এখানে দেখো একটা, দুইটা, তিনটা অক্সিজেন থেকে যাচ্ছিল, এ একটা অক্সিজেন বের হয়ে যাচ্ছিল, এ একটা অক্সিজেন কোনো কাজে লাগতেছিল না, এই একটা, তিনটা, সেজন্য তিনটা জিঙ্ক অক্সাইড। ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল এটা দিয়ে না, অন্য অজনীকরণ দিয়ে, যে জিঙ্ক কেন ব্যবহার করা হয়, এই জিঙ্ক অক্সাইড উৎপন্ন করার জন্য, জিঙ্ক অক্সাইডটা উৎপন্ন হবে এইটার জন্য। তাহলে এখানে প্রথমে ওজোন কার্বন টেট্রাক্লোরাইড যখন দিবা, তোমার ওজোনাইড জটিল যৌগ, এটাকে বলা হয়, ধরো এই নামটা তোমার মনে পড়তেছে না, বেনজিন ট্রাই ওজোনাইড, তখন তুমি কি লিখবা, ওজোনাইড জটিল যৌগ। অ্যালকিন অ্যালকাইন সকল ক্ষেত্রে সেম জিনিস, ওজোনাইড জটিল যৌগ। এই হচ্ছে তোমার বেনজিনের ওজনীকরণ, সকল ওজনীকরণ একদম সেম প্রসেস, শুধু অ্যালকাইনটা আলাদা, ওটা আমরা তখন দেখে নিব। অ্যালকিন সেম ভাবে, অ্যালকিনে তোমার একটাই পেন্টাভুজ থাকবে, সেটা করে নিতে হবে। ওজনীকরণ খুব সোজা জিনিস, কিন্তু এখান থেকে এমসিকিউ গুলো একটু ডিফারেন্ট আসে। কি আসে, এমসিকিউ তে আসলে এভাবে ভেঙে করতে গেলে তো তোমার অনেক টাইম লাগবে। এই বেনজিনের ওজনীকরণে কিন্তু অন্য নতুন কিছু তৈরি হয় না, এটা ফিক্সড। এখানে তোমার গ্লাইকোজেন ছাড়া অন্য কোনো কিছু তৈরি হবে না, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে অনেক কিছু তৈরি হতে পারে। সেজন্য অ্যালকিন যখন আমরা দেখব, সেইখানে শর্টকাট টেকনিক আমরা শিখব, যে কিভাবে একটা বিক্রিয়ক থেকে প্রোডাক্ট পাবা, বা অ্যাডমিশন টেস্টে এভাবে থাকে, প্রোডাক্টগুলো দেওয়া থাকে, বলে বিক্রিয়কটি কি ছিল, মানে জৈব যৌগটা কি ছিল, অ্যালকিনটা কি ছিল, আমরা শিখবো, দেখে দেখে উত্তর করতে পারবা। এইচএসসি তে ওটা প্রচুর আসে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো ওজোনাইড গ্রহণ আসতেছে, ওই যৌগটাকে উত্তপ্ত করে পানিতে আর্দ্র বিশ্লেষণ করার প্রক্রিয়াটাকে ওজোনোলাইসিস প্রক্রিয়া বলা হচ্ছে। এটা জ্ঞানমূলক কোশ্চেনে আসবে। আচ্ছা, এটা মূলত কি, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এটা মূলত দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থা নির্ণয় করা যায়, ওজনীকরণের মাধ্যমে আর কিচ্ছু করা যাবে না, শুধুমাত্র দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের অবস্থা নির্ণয় করা যাবে। যেখানে যেখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে, সেই জায়গাগুলোতে এই
ওজোনাইড জটিল যৌগ তৈরি হবে। দেখো এখানে সিঙ্গেল ছিল, সেখানে কোনো ওজোনাইড হয়েছে, ওই জটিল যৌগ হয়েছে, হয় নাই। এটাতে সিঙ্গেল ছিল, এখানে দেখো ওজোনাইড জটিল যৌগ হয় নাই। শুধুমাত্র যেখানে যেখানে তোমার দ্বিবন্ধন ছিল বা ত্রিবন্ধন ছিল সেই জায়গাগুলো তোমার পেন্টাফোস তৈরি হবে। তাই পাই বন্ধন কয়টা আছে সেটা কিন্তু নির্ণয় করা যাবে না, শুধুমাত্র দ্বিবন্ধন ত্রিবন্ধন কোথায় আছে বা পাই বন্ধন কোথায় আছে এটা নির্ণয় করা যাবে, অবস্থান নির্ণয় করা যাবে, কিন্তু সংখ্যা নির্ণয় করা যাবে না। একটা পাই বন্ধন একটা পাই বন্ধন থাকলে সেখানে 1 মোল যুক্ত হবে, দুইটা থাকলে সেখানে 2 মোল, দুইটা থাকলে সেখানে 2 মোল যুক্ত হবে। কিন্তু যদি তোমার ত্রিবন্ধন থাকে সেখানে কিন্তু একটা যুক্ত হবে। মানে আমি বলতে চাচ্ছি দুইটা থাকা মানে এরকম, যদি এরকম আলাদা 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 থাকে, কিন্তু যদি তোমার এই ত্রিবন্ধন মানে কি, সেখানে তো দুইটা পাই আছে, ত্রিবন্ধন মানে দুইটা পাই আছে, তাই বলে কিন্তু এখানে দুইটা ওজোনাইড হবে না। এরকম যদি আলাদা আলাদা পাই থাকে সেই ক্ষেত্রে তোমার আলাদা আলাদা ওজোনাইড হবে, কিন্তু একটাতেই যদি দুইটা পাই থাকে সেখানে কিন্তু হবে না। এই যে অ্যালকিনেও করা যাবে, ইথাইনেও করা যাবে, এখানে 1 মোল করে যুক্ত হবে। আচ্ছা, অ্যালকাইলেশন, এখানে এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলা নিয়ে বলার কিছু নাই। হ্যালোজেনেশন বিক্রিয়াটা, ফিডেক্রাফট অ্যালকাইলেশন, এখানে মূলত এখান থেকে আমরা দেখব কয়েকটা জিনিস। নাইট্রেশনের টেম্পারেচার কত, বেনজিনের নাইট্রেশনের টেম্পারেচার কত, খুব ইম্পর্টেন্ট। বেনজিনের নাইট্রেশনের টেম্পারেচার হচ্ছে 60°C। বেনজিনের নাইট্রেশনের টেম্পারেচার 60°C। এইখানে মূলত কোন মূলকটা তৈরি হয়, নাইট্রো মূলক NO2, এই নাইট্রো মূলক তৈরি হয়, যেটাই মূলত নাইট্রেশনে প্রতিস্থাপন করে এমসিকিউ এর জন্য। এগুলোতে আমরা পড়ছি না যে NO2, আমি বাংলায় নামটা বলি না কিন্তু এটা তো জানোই। তারপরে এই যে কৌশলটা আমরা পড়ছি সিগমা কমপ্লেক্স তৈরি হবে, এগুলা। সালফোনেশনের টেম্পারেচারটা কত, 100°C, দেই নাই। সালফোনেশনে বলার কিছু নাই, পড়া শেষ। যতটুকু পড়াইছি ততটুকুই। ফিডেক্রাফট অ্যালকাইলেশন অ্যাসিলেশন কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই, সবই আমরা পড়ে ফেলছি। অ্যাসিটোফেনন তৈরি, অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন, এটার নাম কি, অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। বিক্রিয়ার কৌশল পড়ছি সব, দেখো এখন পানির মতো সহজ লাগবে। অ্যারোমেটিসিটি আমাদের পড়া কমপ্লিট। এইটা কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করব, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করব, ডিটেলস বলা হয়ে গেছে। সেটা দেখো এখানে লিখছি, এখানে একটু জটিল করে লেখা, আমি সহজ করে বলে দিছিলাম, ওইটাই মনে রাখবা, বোর্ডে আসছে। অ্যারোমেটিসিটি, হাইকেল তত্ত্ব, তারপরে কি আছে আমরা একটু যদি দেখি, অ্যালিফেটিক অ্যারোমেটিকের পার্থক্য। অ্যালিফেটিক আর অ্যারোমেটিকের পার্থক্য এখানে মনে হয় না বেশি কিছু বলার প্রয়োজন আছে, নিজেরা দেখে নিতে পারবা, আর এই উপরে যতটুকু আছে একটু রিডিং দিয়ে নিও। অ্যালিফেটিক অ্যারোমেটিকের পার্থক্য এগুলো পড়ে ফেলবা। দেখো অ্যালিফেটিক মুক্ত কার্বন শিকল যৌগ, আর এরা কি, অ্যালিফেটিকে কার্বন হাইড্রোজেনের পার্সেন্টেজ কত, বেনজিনে কার্বন হাইড্রোজেনের পার্সেন্টেজ কত, এগুলো তো বের করতে পারো। এগুলো খুব সুন্দর করে শেখানো হয়েছে পরিমাণগত রসায়নে পার্সেন্টেজ বের করা। এরা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে, কিন্তু এরা সর্বদা অসম্পৃক্ত হবে, কারণ একক বন্ধন তো নাই অ্যারোমেটিকে। অ্যারোমেটিক মানে সেখানে দ্বিবন্ধন থাকবেই। তারপরে এরা কি, বেয়ার পরীক্ষা, বরমিন পানি পরীক্ষা এইগুলো দিবে, কিন্তু অ্যারোমেটিক যোগ এগুলো দিবে না, আমরা এটা পড়ে আসছি। এই যে কালারগুলো এটা দূর করবে না, এটা অনেকবার অ্যাডমিশনে আসছে, এইবার যতগুলো অ্যাডমিশন হচ্ছে কোথায় কোথায় যেন আসছে এই কোশ্চেনটা। তারপরে দেখো হ্যালাইডের সক্রিয়তা, অ্যালিফেটিক হ্যালাইড অধিক সক্রিয়, এইটুকু শুধু মনে রাখো, কিন্তু অ্যারোমেটিক হ্যালাইড অতটা সক্রিয় না, সেজন্য বেশি পরিমাণে উচ্চ তাপ দিতে হয়। এখানে দেখো ক্লোরোবেনজিন, এটা আমরা কিন্তু পড়ছি, ফেনল তো ফেনল পড়ি নাই এখনো, ফেনলটা পড়া হয় নাই। ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করতে গেলে ক্ষার দিতে হবে, এখানে সহজ কথা না, তুমি যদি নাও জানো কোনোদিন নাও পড়ো, তাই এখান থেকে তুমি কি দেখবা, পটাশিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ, কেসিএল বের হয়ে যাবে, ওইস এখানে যুক্ত হয়ে যাবে,
ফেনল ছাড়া তো কিছু হওয়ার না এখানে। অ্যালকোহলগুলো লিটমাস নিরপেক্ষ, পানির মতো অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আর ফেনল কি অ্যাসিডধর্মী, নীল লিটমাসকে লাল করে। ফেনল কেন অ্যাসিডধর্মী? ওই যে রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যাটা দিবা। তারপরে এই বেনজিনে কি বিক্রিয়া হয়? ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। সংযোজন বিক্রিয়াটা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজমে, আর প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কি কি কতগুলো পড়ছি সেগুলো। আর অপসারণ বিক্রিয়া হতে পারে, কিন্তু অপসারণ বিক্রিয়া কার হয়? অপসারণ বিক্রিয়া হয় কিন্তু শুধু অ্যালিফেটিকের ক্ষেত্রে, অ্যালকিন অ্যালকাইন এগুলা, কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে কোনো কিছুই হয় না। একটু হয়তো এগুলো আন্দোলন লাগতেছে কারণ আমরা অ্যালকিন অ্যালকাইন এখনো পড়ি নাই, বইয়ের সিরিয়াল অনুযায়ী যাচ্ছি তো এই জন্য এগুলো নাই। দেখা একটা সৃজনশীল আছে এখানে, এগুলো মনে হয় না বলার কিছু আছে। এখানে আয়রন দেওয়া আছে, তার মানে চোখ বন্ধ করে এটা বেনজিন, এটা কি নাইট্রেশন, এখানে কি নাইট্রোবেনজিন। আর এখানে কি বলছে, এ যৌগে কার্বন পরমাণুর sp সংকরণ কি করে ঘটে তা ব্যাখ্যা করতে হবে। মানে কি অ্যালকাইনে sp সংকরণ কি করে ঘটে। আর পরে কি বলছে, বি থেকে সি যৌগের প্রস্তুতি বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে তোমার অ্যালকাইনে এই সংকরায়ন, এটা আমরা তো সে 3 অধ্যায়ে পড়ছি। আর এখানে সেই তোমার বিক্রিয়ার কৌশল। এই যে প্রথমে তোমার মেইন বিক্রিয়াটা দিতে হবে, আগে অবশ্যই বিক্রিয়া দেখাবা, ওই বিক্রিয়াটা কমপ্লিট করবা, তারপরে বিক্রিয়ার মেকানিজম দেখাবা। এই যে বিক্রিয়ার মেকানিজম, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ডিটেইলস আলোচনা করছি, আলাদা করে পড়ছি, এর ভিতরে বলার কিছুই নাই, আর সুন্দর করে বুঝাই দিচ্ছি। আচ্ছা, আর এভাবে বইয়ে আর আগানো যাবে না। আমরা এবার বইয়ে বিক্রিয়ার কৌশল ওই বিক্রিয়ার মেকানিজমের উপর ভিত্তি করে সাজাইছে, মানে বিক্রিয়ার যে প্রকারভেদগুলো আছে ওর উপর ভিত্তি করে সাজাইছে। তো আমরা তো ওভাবে পড়বো না, আমরা বেনজিনের এ টু জেড ডিটেলস পড়ছি, সেইভাবে আমরা অ্যালকেন যখন শুরু করব অ্যালকেনের ডিটেলস পড়বো, যেটা শুরু করবে সেটা ডিটেলস পড়তে হবে। দেখো আমরা যে রেজোন্যান্স পড়ছিলাম সেই রেজোন্যান্স গুলো একটু খেয়াল করো, পড়া হয়েছে কিনা। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কিভাবে তৈরি করব পড়ছি। ফেনলে ওএইচ মূলকে, এটা কি অর্থোপ্যারা নির্দেশক। তারপরে দেখো এটা কি অ্যানিলিন, NH2, অ্যানিলিনে নাইট্রেশন করলে সেটাই ছিল কি মেটা নির্দেশক, বাকিগুলো কিন্তু মেটা নির্দেশক না। শুধুমাত্র অ্যানিলিনের নাইট্রেশনটা মেটা নির্দেশক, বাকি সবগুলো ছিল অর্থোপ্যারা নির্দেশক। মনে আছে? অ্যানিলিনে নাইট্রেশনের টেম্পারেচার কত খুব ইম্পর্টেন্ট। নাইট্রেশনের টেম্পারেচার ম্যাক্সিমাম জায়গায় দেখবা 60 ডিগ্রি সেলসিয়াস, শুধু টলুইনের নাইট্রেশন 30 ডিগ্রি সেলসিয়াস। ওগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগে, এসব মুখস্থ বিদ্যা, অন্য কোনো জায়গায় তেমন লাগে না, মুখস্থ বিদ্যা খুব কম আসে। অর্থ প্যারানাইট্রো অ্যানিলিন প্রস্তুতি, অ্যানিলিনের সালফোনেশন, নাইট্রোবেনজিনের নাইট্রেশন, এটা কি মেটা নির্দেশক। এগুলো দরকার না, আমি সৃজনশীলগুলো দেখবো এখানে। আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, এটা একটু দেখি। বেনজিন থেকে কোনটা কম সক্রিয়? দেখো নাইট্রোবেনজিন আছে না, এটাতে কম সক্রিয়। এটা কি বেনজিন গলাকে নিষ্ক্রিয় করবে, তাহলে কি অর্থপ্যারা নির্দেশক, ওই অর্থপ্যারা বলছি মেটা নির্দেশক, আর যারা মেটা নির্দেশক তারা কি বেনজিন গলাকে নিষ্ক্রিয় করে। এখানে কিন্তু আবার বলা যায়, দেখো এটা কি ক্লোরোবেনজিন, এটাও অর্থপ্যারা নির্দেশক, কিন্তু বেনজিন বলয়কে সে নিষ্ক্রিয় করে একমাত্র হ্যালোজেনের মধ্যে ক্লোরিনটা। যে দুইটা উত্তর থাকবে তখন তো আমার একটা নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা এইটাকে বেশি প্রাধান্য দিব। ভাই অ্যালকিন হচ্ছে 251 পেজ। আচ্ছা আমরা আগে একটু দেখে নিই, আস্তে আস্তে যাচ্ছে এগুলো, একটু সৃজনশীল গুলো আমরা যা যা পড়ছি একটু পারি কিনা দেখি। দেখো এই জায়গাটাতে দেখো হাইড্রোজেন সংযোজন করছে, কি বলছে এখানে, নিচের বিক্রিয়াগুলোর মধ্যে কোনটা সংযোজন, অপসারণ বা প্রতিস্থাপন। সংযোজন বিক্রিয়া বললে সেখানে হাইড্রোজেনটা আগে চিন্তা করবা, হাইড্রোজেন থাকলে সেখানে সংযোজন হচ্ছে এই কথাটা চিন্তা করবা। সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, আমরা শুধু সংযোজন পড়ছি, প্রতিস্থাপন পড়ছি, অপসারণের কোনো কিছুই পড়ি না এখনো, অপসারণের কোনো কিছুই
পড়ি নাই, তো শুধু এতটুকু মনে রাখো, অপসারণ বলতে একটা জায়গা থেকে সরে যাবে, সেখানে নতুন কিছু ঘটবে। ওটা পড়ি নাই, ওটা বাদ। এই 1 নাম্বারটাই হচ্ছে অপসারণ বিক্রিয়া। দেখো এখান থেকে বরমিনটা অপসারণ হয়ে গেছে, ওটা বাদ দাও। এইটার কথা চিন্তা করো, দেখো এখানে পাই বন্ধন আছে, এখানে হাইড্রোজেন আছে, সেই পাই বন্ধনটা উঠে গেছে, সেখানে এই জায়গা দুইটাতে কি দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, গিয়ে একটা সাইক্লিক ফরমেশন চলে আসছে এখানে। দ্বিবন্ধন ছিল, হাইড্রোজেনটা যুক্ত হয়ে সেখানে আর দ্বিবন্ধন নাই, তার মানে কি এটা সংযোজন, হাইড্রোজেন সংযোজন। এখানে আসো, দেখো কি হয়েছে এখানে এই দুইটার মধ্যে। আচ্ছা এটাও এখনো পড়াই না, এটা অ্যারোমেটিকের মধ্যে আসতেছে না, এটা অ্যালিফেটিকের। অ্যালিফেটিকের গুলো থাক, অ্যালিফেটিক পড়ার পরে তাই দেখবো ওগুলা। এবার সৃজনশীলটা খেয়াল করো। এই হ্যাঁ বেনজিন অ্যালকাইলেশন, বেনজিনের কি অ্যালকাইলেশন, যে বি আসতেছে বেনজিনের অ্যালকাইলেশনে কি আসছে, টলুইন। টলুইনের আবার অ্যালকাইলেশন করতেছে এখানে। টলুইনের অ্যালকাইলেশন করলে কি পাবা তুমি, অর্থোনাইট্রোটলুইন, মেটানাইট্রোটলুইন, এই অর্থোনাইট্রোটলুইন না প্যারানাইট্রোটলুইন পাবা। কি বলতেছি, অর্থোজাইলিন আর প্যারাজাইলিন দুইটা CH3 ব্লক থাকবে না, বিটা তো তুমি টলুইন পাচ্ছ এই যে, আর পরে দুইটা কি পাবা, জাইলিন পাবা। অর্থোজাইলিন আর প্যারাজাইলিন। কোশ্চেন কি এখানে, এ থেকে বি এর মেকানিজম, একটা মেকানিজম তোমার থাকবে যশোর বোর্ডে কোশ্চেন। উদ্দীপক মতে বি যৌগ হতে দুইটা ভিন্ন উৎপাদ সৃষ্টি হওয়ার কারণ, বি হতে দুইটা ভিন্ন উৎপাদ কেন সৃষ্টি হচ্ছে, এটা কারণ ব্যাখ্যা করতে হবে। তা প্রথমে দেখো এই যে মেকানিজম দেখাইছে, তা তুমি কি বললো পরেরটার, দুইটা ভিন্ন যৌগ সৃষ্টি হওয়ার কারণ কি, রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা করবা। রেজোন্যান্স দিয়ে যেহেতু CH3 অর্থপ্রাণ নির্দেশক, এই 2 4 6, 2 4 6 এই তিনটা জায়গায় নেগেটিভ তৈরি হয়, সেই জন্য এই তিনটা জায়গাতেই আমার এই যৌগগুলো গিয়ে যুক্ত হবে, 2 নাম্বার এবং 4 নাম্বার। পরবর্তীতে যখন আরো আমরা যুক্ত করবো তখন দুইটা একসাথে হয়ে যায়। এই রেজোন্যান্স আর মেকানিজম দুইটা থেকে থাকার সম্ভাবনা সব থেকে বেশি, দুইটা একসাথে থাকার সম্ভাবনাও আছে। দেখো টোলিন থেকে TNT তৈরি, ডিটেলস আলোচনা করছি। বি অ্যান্ড সি, বিটা হচ্ছে কি তোমার বেনজিন এবং সি হচ্ছে টলুইন। বেনজিন টলুইনের মধ্যে কি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়, টলুইন সক্রিয় বেশি। রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা, কে সক্রিয়, রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা সব। তাহলে আশা করি অ্যারোমেটিক থেকে যদি কোশ্চেন আসে তাহলে অ্যান্সার করতে পারবা। আচ্ছা এবার আসো অ্যালকেন নিয়ে আমরা একটু কথা বলি। অ্যালকেনের অনেক প্রস্তুতি কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমরা যখন বেনজিনের প্রস্তুতি পড়ছি সেখানে আমরা বেশ কতগুলো জিনিস পড়ে ফেলছি। বেনজিনের অ্যালকেনের প্রস্তুতি পড়ছি। প্রথমে আসো, তুমি প্রথম চিন্তা করবা জৈব যৌগ পড়তে গেলে আমাদের তো প্রথম চিন্তা করতে হয় সে জৈব যৌগের সংকেতটা কেমন। কোথায় রাখলাম, অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে, সাধারণ সংকেতটা কেমন, CnH2n+2, এটা হচ্ছে একটা সাধারণ সংকেত অ্যালকেনের, জানো এগুলা। একক বন্ধন থাকলে সেখানে সংকরণ আমরা বলছি sp3। অ্যালকেনে চেইন সমানতা সম্ভব, একমাত্র আলোক সমানতা কে দিবে, 3 মিথাইল হেক্সেন সর্বনিম্ন কত কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন আলোক সমানতা প্রদর্শন করে, সেটাই কিন্তু 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সমানতা প্রদর্শন করে। সর্বনিম্ন 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সমানতা প্রদর্শন করে, আর সর্বনিম্ন 6 কার্বন বিশিষ্ট অ্যালকিন আলোক সমানতা প্রদর্শন করে। এবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল যে অ্যালকিন সর্বনিম্ন 6 কার্বন হলে আলোক সমানতা দেখায়, আমরা ওটা অ্যালকিনের ওখানেই বলবো যে এইখানে ওটা কিন্তু হয় না, মানে এখানে শুধুমাত্র 7 কার্বন হতে হবে। 7 কার্বন কি করে বললাম, হেক্সেন 6 আর মিথাইল 1, এই 3, আবার জন্য 3 মিথাইল বলে আবার 3টা ধরো না। তাহলে আলোক সমানতা হতে গেলে অ্যালকেনের কার্বন সংখ্যা মিনিমাম 7 হতে হবে। এমসিকিউতে তুমি বইয়েই পাবা এটা।
এবং এটা আসছে, অনেকবার আসছে পরীক্ষায়। 1 থেকে 4 এরা হচ্ছে গ্যাসীয়, 5 থেকে 17 হচ্ছে তরল, আর বাকি সব হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, কঠিন পদার্থগুলা। অ্যালকেন মানে কি? প্যারাফিন মানে আসক্তিহীন, তেমন আসক্তি নাই, বিক্রিয়া করতে চায় না তেমন একটা, তাই বলে করবে না এমন না, করবে। এখন আসে অ্যালকেনের প্রস্তুতি। আচ্ছা, অ্যালকেন থেকে আমরা একটা জিনিস পাই, অ্যালকেন থেকে আমরা একটা জিনিস পাই, কি সেটা? অ্যালকাইল মূলক। একটা হাইড্রোজেন, ধরো আমি মিথেনের কথা যদি বলি, এখান থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বাদ দাও, মিথাইল মূলক আসে। আমরা এই অ্যালকাইল মূলক পাই কিন্তু এই অ্যালকেন থেকেই। এখন এক অ্যালকেন আমরা কতভাবে প্রস্তুত করতে পারি? অ্যালকেন আমরা কতভাবে প্রস্তুত করতে পারি? জৈব অ্যাসিড থেকে প্রস্তুত করতে পারি। জৈব অ্যাসিড থেকে আমি একটু কতগুলো কথা বলে আগে মাথায় নাও, এগুলো সেট করে নাও, তাহলে দেখবা এগুলো একদম সহজ লাগতেছে। 3টা পদ্ধতিতে আমরা মূলত এগুলো তৈরি করতে পারবো, মানে 3টা জিনিস থেকে তৈরি করতে পারবো। একটা হচ্ছে জৈব অ্যাসিড থেকে তৈরি করতে পারবো, এরপরে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে পারবা, আর বিজারণ প্রক্রিয়া দ্বারা বা বিজারণ বিক্রিয়া দিয়ে করতে পারবা, তৈরি করতে পারবা। কি বললাম? জৈব অ্যাসিড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, বিজারণ বিক্রিয়া থেকে। এইভাবে যদি পড়ো, এগুলো ভুল হবে না, কিন্তু তুমি বইয়ে যদি এইভাবে যেভাবে আছে এইভাবে পড়ো, মনে রাখতে পারো তো ভালো, কিন্তু মনে রাখাগুলো একটু কঠিন হয়, এই আর কি। তা আমি একটু তোমাদের প্রথমেই নিই, এইখানে দিই। তাহলে আমি 3টা কথা বললাম এখানে। একটা হচ্ছে আমরা জৈব অ্যাসিড থেকে তৈরি করতে পারবো। এই জৈব অ্যাসিড থেকে যে আমরা তৈরি করব, এর 2টা পদ্ধতির আছে। একটা হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন, যেটা আমরা বেনজিনে পড়ে ফেলেছি, নতুন করে এখানে আর নতুন করে কিছু শেখার দরকার নাই। ওখানে আমাদের যে অ্যালকাইল মূলক থাকে, আর বেনজিনে আমরা অ্যারাইল মূলক দিছিলাম। ডিকার্বক্সিলেশন। আরেকটা হচ্ছে কোপ সংশ্লেষণ বা কোপ বিক্রিয়া, যেটাকে আমরা বলি। এই 2টা পদ্ধতিতে আমরা জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে পারি। দ্বিতীয়ত, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে পারি। অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি কিভাবে কিভাবে তৈরি করতে পারবা, এখান থেকে মোটামুটি বলা যায় 4টা পদ্ধতি আছে। মোটামুটি যদি বলতে হয়, বলা যায় 4টা পদ্ধতিতে তৈরি করা যায় এই অ্যালকাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইড থেকে যে 4টা পদ্ধতি, তার মধ্যে 2টা তোমার লাগবে এইচএসসির জন্য এবং অন্যান্য অ্যাডমিশনের জন্য, আর অ্যাডভান্স লেভেল মানে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর জন্য বাকিগুলো লাগে। যেটা তোমার অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে উডস বিক্রিয়া। এই উডস বিক্রিয়ার মাধ্যমে তুমি অ্যালকেন তৈরি করতে পারবা। আর গ্রিগনার বিকারক থেকে, গ্রিগনার বিকারকের সাথে যদি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করাও। পদ্ধতিগুলো আমি একটু বলে রাখি, মনে থাকলে ভালো, না হলে দরকার নাই। আর হচ্ছে করি হাউস সংশ্লেষণ বিক্রিয়া, করি হাউস সংশ্লেষণ বিক্রিয়া। আর আরেকটা আছে ফ্রাংল্যান্ড বিক্রিয়া, এই ফ্রাংল্যান্ড বিক্রিয়া, ফ্রাংল্যান্ড।
এই শেষের দুইটা দরকার নাই, এগুলা দরকার নাই, এমনি একটু শুধু জানার জন্য বললাম। এবার আসো, আর তুমি বিজারণের মাধ্যমে তৈরি করতে পারো। এগুলা আলাদা করতেছি আরেকটা কারণে, ইদানিং যা অ্যাডমিশন টেস্টে যা শুরু করতেছে, এরকম কোশ্চেন আসতেই পারে, বলতে পারে যে নিচের কোন বিজারণ পদ্ধতি দিয়ে অ্যালকেন প্রস্তুত করা যায় না, এর মধ্যে যে কোনো একটা পদ্ধতি তোমার বিজারণ যে প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে দিয়ে দিল অপশনের মধ্যে, সেই জন্যই এগুলো আলাদা আলাদা করে বলতেছি আমি। তাই বিজারণ বিক্রিয়া তুমি কি কি করতে পারো, প্লাটিনাম, নিকেল বা প্লাডিয়াম এর উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন, মানে অ্যালকিন বা অ্যালকাইন থেকে, অ্যালকিন বা অ্যালকাইন থেকে আমরা তৈরি করতে পারি। সেটা করা যায় একমাত্র হাইড্রোজেন সংযোজন করে, করা যায় খুব সহজে। অ্যালকাইন থেকে যদি, অ্যালকিন থেকে করতে গেলে আমরা এগুলা দেখবো এই বিক্রিয়াগুলা। আচ্ছা, আর কিলিমেনসন বিজারণ ও উলফ-কির্শনার বিকারক দ্বারা, উলফ-কির্শনার বিজারণও বলা যায় সেম, এটা আমরা পড়ছি মোটামুটি, এটা কিন্তু পড়ছি কিলিমেনসন বিজারণ প্লাস উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া, এটা আবার দেখবো উলফ-কির্শনার। আর ডিরেক্টলি অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। আরেকটা আছে, হাইড্রোজেন আয়োডাইডের সাথে রেড ফসফরাস দিতে হয়, দিলে সেখান থেকেও অ্যালকেন তৈরি করা যায়, ওইটা আমার দরকার নাই। আজকে আসো আমরা 1-2 থেকে একটু দেখি। প্রথমে আসো জৈব অ্যাসিড থেকে, জৈব অ্যাসিডটা বইয়ে আছে, আমি বই থেকে একটু দেখাই। ফরম্যাট কিন্তু আমি শেখাই দিয়েছি, ওইখান থেকে এটা পড়বা, আমার এখানে আর কিচ্ছু বলার নাই, শুধু এইটা একটু বলবো, সোডা লাইম সহ ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে ডোমা বিক্রিয়া বলা হয়, এটা একটা নতুন টার্ম, এইটা আমরা আগে পড়ি নাই, এটা একটু দেখে রাখবা। আর সোডা লাইম কি, সোডিয়াম, এগুলো সব আগেই কিন্তু পড়ছি, ওখানে যা পড়ছি তাই। এইখানে দেখো কার্বন সংখ্যা একটা কমে না, আমরা আলোচনা করছিলাম, এখানে অ্যালকাইল হ্যালাইড, আর এখানে দেখো এই সি ডবল এন, এখানে একটা কার্বন ছিল, একটা কমছে, এই জন্য এটাকে বলা হয় অবরোহ পদ্ধতি বা কার্বন শিকল হ্রাসকরণ পদ্ধতি, কার্বন শিকল হ্রাসকরণ পদ্ধতি। এটাই ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যা ছিল সেটা এখান থেকে পড়ে ফেলবা, ওইখান থেকে পড়ে ফেলবা, এখান থেকে না। ওখানে কিন্তু আমরা অনেক কিছু পড়ছিলাম। এবার আসো, আরেকটা ছিল কোব বিক্রিয়া, আছে কিনা একটু দেখি, না হলে নাই, থাকার কথা ছিল তো এখানে। আচ্ছা, এটা শুনে রাখো, কোব বিক্রিয়ায় কি করা হয়, মানে এটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালকেন তৈরি করা হয়, কোবের তড়িৎ সংশ্লেষণের মাধ্যমে এটা তৈরি করা হয়। কি করা হয় এখানে, আমি তোমাকে একটু ফরম্যাটটা বলি, যদি তোমার থাকে, আমি একটা সূত্র লিখি, সূত্রটা মনে রাখবা। এখানে আমরা কি বলছি, জৈব অ্যাসিড থেকে করব, তাহলে অবশ্যই এখানে তোমার জৈব অ্যাসিডের কোনো কিছু থাকবে, এখানে তোমার জৈব অ্যাসিডের একটা লবণ থাকবে, জৈব অ্যাসিডের লবণ থাকবে, সেই লবণটাকে কি করতে হবে, জলীয় দ্রবণ নিতে হবে, এই জৈব অ্যাসিডের লবণের জলীয় দ্রবণ, কারণ আমরা তড়িৎ বিশ্লেষণ করব, তড়িৎ বিশ্লেষণ তো একমাত্র জলীয় দ্রবণে হয়, সেই জন্য যে অ্যাসিডটা নিব সেই অ্যাসিডের লবণ নিব, সেই লবণের জলীয় দ্রবণ নিব, নিয়ে তাকে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণ করব। যখন তাকে তড়িৎ বিশ্লেষণ করব, তখন আমার এখানে তৈরি হবে মোটামুটি অ্যালকেনের সাথে কার্বন ডাই অক্সাইড, সাথে তোমার হাইড্রোজেন, সাথে ক্ষার তৈরি হবে। এই যে অ্যালকেনের সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এইটা মূলত হবে আমার অ্যানোডে, তড়িৎ বিশ্লেষণ করলে সেখানে তো অ্যানোড ক্যাথোড থাকবে, আর এই যে হাইড্রোজেন গ্যাস, সেটা থাকবে হচ্ছে তোমার ক্যাথোডে। যেখানে অ্যানোড, অ্যানোডে কি হয়, জারণ, তাহলে আমার এই অ্যালকেন প্লাস কার্বন ডাই অক্সাইড জারণের মাধ্যমে তৈরি হবে, আর হাইড্রোজেনটা তোমার বিজারণের মাধ্যমে তৈরি হবে। আর যেখানে একটা ক্ষার দেখতে পাচ্ছ, আচ্ছা আমরা একটা এখানে একটা লবণ নিই, ধরো সেই লবণটা হচ্ছে আর বন্ড সি ডাবল ও এন এ
আর বন্ড সি ডাবল এন এ। দেখো আমি দুইটা নিতে পারো, দুইটা নিতে হবে। আচ্ছা দুইটা একই না নিয়ে দুইটা আলাদা নাও, যে কোনো কিছু নিতে পারো। দুইটা নিতে হবে এমন না। এই একটা, এটা কি জৈব অ্যাসিডের জলীয়, জৈব অ্যাসিডের লবণ, এটা জলীয় দ্রব্য নিতে হবে, মানে কি পানি থাকবে, তাহলে এটার সাথে পানির বিক্রিয়া করাতে হবে। তাহলে এখান থেকে তুমি এবার অ্যালকেন দিবা, আর কার্বন ডাইঅক্সাইড দিচ্ছ, তার মানে কি একটা কার্বন কমবে, এই সি ডাবলও কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাচ্ছে। ক্ষার কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমি একটা বিক্রিয়া আগে দেখাই, তারপরে তুমি একটু বুঝো এগুলা। ধরো আমি এখানে নিলাম 2R COO সমতা বিধান করার জন্য আমি একবারে আগে নিয়ে নিয়েছি। এখান থেকে আমি দুইটা পানি দিলাম, এই জায়গায় যখন তড়িৎ বিশ্লেষণ করব কি হবে, দুইটা আর মিলে আমার একটা অ্যালকেন তৈরি হবে, দুইটা আর মিলে আমার একটা অ্যালকেন তৈরি হবে, সাথে দুইটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, সাথে হাইড্রোজেন তৈরি হবে, অ্যান্ড দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে এই পার্টটা হবে আমার ক্যাথোডে, আর এই পার্টটা হবে আমার অ্যানোডে। এখন বলতে পারো কিভাবে হবে, তুমি যদি ভেঙে দেখতে চাও দেখতে পারো। আর সি ডাবল এ মাইনাস, আমরা আগে বলছি, অনেক আগেই পড়ছি এগুলা। আর সোডিয়াম কি হয়, সোডিয়াম হয় হচ্ছে প্লাস, আর সি ডাবল মাইনাস, সোডিয়াম হয় হচ্ছে প্লাস। তাহলে এই যে সি ডাবল মাইনাস, এইটা তোমার কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যাচ্ছে, এই সোডিয়ামটা OH এর পানির সাথে বিক্রিয়া করে ক্ষার হয়ে বের হয়ে যাবে। এখান থেকে তাহলে তোমার কি হয়, 2R ফ্রি রেডিকেল এরকম তৈরি হয় না? তার মানে একটা ধরো আর ফ্রি রেডিকেল আর একটা আর ফ্রি রেডিকেল, এই দুইটা মিলে কি হয়ে যাবে, দুইটা মিলে তুমি আলটিমেটলি আর বন আর বলতে পারবা না। সেই দেখো আর বন আর কিন্তু আমরা ডিরেক্টলি লিখি। আর এইচটা কি, HOH, দুইটা আমরা নিয়েছি, সেজন্য এখান থেকে আমার দুইটা পানির অণু আসবে, এই দুইটা হাইড্রোজেন আসবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। এই যে ক্ষার, এটা কি থাকবে, দ্রবণে পড়ে থাকবে, এই যে ক্ষারটা দ্রবণে পড়ে থাকবে, ফলে তড়িৎ বিশ্লেষণ যত বেশি হবে দ্রবণে ক্ষার তত বেশি উৎপন্ন হবে, ফলে পিএইচ এর মান বৃদ্ধি পাবে। এই কথাটা বলার লাস্টের এই কারণটা, যে এই কোশ্চেনটা তোমার আসবে, যে কোষ সংশ্লেষণ বিক্রিয়ায় দ্রবণের পিএইচটা কেমন হবে, আকাশ থেকে পড়ার মতো যেন না হয়। কোষ সংশ্লেষণ বিক্রিয়ায় দ্রবণের পিএইচ কেমন হবে, পিএইচ বাড়বে, কারণ কোষ সংশ্লেষণ বিক্রিয়া আমরা কি দেখলাম, এই পানি বলছি, ক্ষার দ্রবণে পড়ে থাকে, ক্ষার দ্রবণে পড়ে থাকে। যত বেশি তুমি তড়িৎ বিশ্লেষণ করবা, তত বেশি ক্ষার দ্রবণে পড়ে থাকবে, আলটিমেটলি পিএইচটা কি হবে, বাড়ে। এই এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু বলা হয় ডিপ লেভেলের কোশ্চেন। তাহলে কোষ সংশ্লেষণ বিক্রিয়ায় আমরা অ্যালকেন তৈরি করতে পারলাম, সেই অ্যালকেনটা তৈরি করতে গিয়ে দেখলাম ক্ষার তৈরি হচ্ছে, সেই ক্ষারটা কি, সেই ক্ষারটা জন্য আমার পিএইচটা বেড়ে যায়। এখন এখানে যদি তোমার, এটা তো আমরা ফরম্যাট দেখছি, এখানে আমরা অন্য কোনো অ্যাসিড নিতে পারবো না, আমরা অন্য কোনো অ্যাসিড বা এমনি আমরা অ্যাসিড নিয়ে দেখি তো কি হয়। তুমি নাও এখানে CH3COO, এই জায়গাটাতে অবশ্যই তোমার যে জৈব অ্যাসিডের লবণ নিবা সেটা 2 মোল নিতে হবে, যে জৈব অ্যাসিডের লবণ নিবা অবশ্যই সেটা 2 মোল নিতে হবে, এটা মনে রাখবা। কিন্তু ডিকার্বোজিনেশনে যদি তুমি 2 মোল নাও কোনো সমস্যা নাই, 2 মোল যদি নাও তুমি কোনো সমস্যা নাই, এখানে নিতে হবে, কারণ এই যে আমার ফ্রি রেডিকেল তৈরি হয়, এই ফ্রি রেডিকেল দুটো একত্রিত হয়ে তো অ্যালকেন তৈরি করবে, সেজন্য। দেখো এইটা নিলাম, এখানে তুমি পানি দিছো, এই জায়গায় তুমি তড়িৎ বিশ্লেষণ করতেছো, এখানে তুমি যখন তড়িৎ বিশ্লেষণ করবা কি হবে, এখানে সেই একই ভাবে আসো, সি ডাবল ও কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যাবে, সোডিয়াম এখান থেকে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে বের হয়ে যাবে, বাকি থাকলো এখান থেকে আমার কি তৈরি হবে, CH3 ফ্রি রেডিকেল। এই ধরো একটা CH3 ফ্রি রেডিকেল, আর এখানে আরেকটা CH3 ফ্রি রেডিকেল, তাহলে এই দুইটা ফ্রি রেডিকেল একসাথে যুক্ত হয়ে গিয়ে CH3 বন্ড CH3, তাহলে আমরা এখানে অ্যালকেনটা কি পাবো, CH3 বন্ড
CH3 সাথে তুমি 2 ইউনিট কার্বন ডাই অক্সাইড বাদ বাকি যা আছে সব দিবা, 2 ইউনিট কার্বন ডাই অক্সাইড আর H2 প্লাস 2 ইউনিট সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইগুলা একটা আলাদা করে লিখবা আর এইগুলো একটা আলাদা করে লিখতে পারো, কারণ অ্যানোডে কিছু জিনিস উৎপন্ন হচ্ছে আর কিছু জিনিস ক্যাথোডে উৎপন্ন হচ্ছে। এখন এই জায়গায় আমরা যত বেশি কার্বন সংখ্যা বাড়াবো এখানে আমরা তত বেশি কার্বন পাবো। কিন্তু কিন্তু এমন কিছু কি আছে, বা এই কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় কি তুমি মিথেন তৈরি করতে পারবা? মিথেন তৈরি করা কি সম্ভব? কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় কিন্তু তুমি মিথেন তৈরি করতে পারবা না। কারণ দেখো, সেই কোপ বিক্রিয়ায় আমাদের তৈরি করতে গেলে সর্বনিম্ন 2টা কার্বন লাগতেছে, মানে 2টা জৈব অ্যাসিডের লবণ নিতে হচ্ছে। এজন্য এখানে কিন্তু আমরা মিথেন তৈরি করতে পারবো না। এখানে আমরা মিথেনটা তৈরি করতে পারবো না। মানে আরেকটা জিনিস এখান থেকে আসবে, যে বলবে এই কোপ সংশ্লেষণ বিক্রিয়ায় এমন কি জৈব অ্যাসিডের লবণ নিলে যেখানে কোনো আমার অ্যালকেন তৈরি হবে না। কি এমন নিলে কোনো অ্যালকেন তৈরি হবে না? এখানে তোমার সর্বনিম্ন দেখো, এখানে আমরা 2টা যখন CH3 এখানে যখন আমরা নিলাম তখন আমরা অ্যালকেন বা ইথেন পাচ্ছি, এখানে আমরা ইথেন পাচ্ছি। কিন্তু যদি তুমি এখান থেকে HCOONA বা HCOOK এরকম কিছু নাও, এটা ধরো তুমি নিচ্ছ, এখানে ধরো তুমি পানি বিক্রিয়া করাচ্ছ, এখানে তুমি তড়িৎ বিশ্লেষণ করতেছো, তাহলে কি হবে? সব কিছুতে তো একই ঘটনা। COO তোমার কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যাবে, সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে চলে যাবে, বাকি থাকলো 2H। তাহলে এই জায়গায় তুমি কি পাবা? এখানে তুমি প্রথমে এই 2টা জিনিস থেকে আমরা হাইড্রোজেন পাবো, যেখানে আমরা অ্যালকেন পাচ্ছিলাম সেখানে কিন্তু এখন আমি হাইড্রোজেন পাচ্ছি। COO থেকে আমরা কার্বন ডাই অক্সাইড দিব, বাকি সোডিয়াম অক্সিজেন মানে সোডিয়াম HOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? আমার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে আর হাইড্রোজেন উৎপন্ন হবে। এই এই বিক্রিয়ায় দেখো তোমার কিন্তু অ্যালকেন তৈরি হচ্ছে না। মানে কোন বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয় না? এই যখন তুমি এই লবণটা নিবা তড়িৎ বিশ্লেষণ করলেও এখানে বেশ কতগুলো জিনিস পাওয়া যাবে না। কি কি পাওয়া যাবে না আমি বলতেছি, দেখো। এই বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায় না। আর আগেই বলছি কোপ সংশ্লেষণে মিথেন পাবো না। এই কোপ সংশ্লেষণে মিথেন, প্রোপেন, পেন্টেন মানে বিজোড় কার্বনযুক্ত কোনো অ্যালকেন তৈরি করাটা যাবে না। এই 3টাই মনে রাখো। দেখো, মিথেন 1 কার্বন, প্রোপেন 3 কার্বন, পেন্টেন 5 কার্বন, এগুলা তৈরি করা যাবে না। কারণ বিজোড় তৈরি করবা কি করে? তৈরি তো হবে সব জোড় না, 2টা করে মিলতেছে না এখানে দেখো, যাই দেখো সব 2টা করে মিলতেছে। তাহলে পেন্টেন তৈরি করা যায় না। তাহলে কোপ বিক্রিয়ায় কি তৈরি করা যায়? জোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করা যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখব? শুধু জোড় অ্যালকেন তৈরি করা যায়। এগুলা কিন্তু মুখস্থ করার জিনিস না, একদম সম্পূর্ণ তোমাদের জন্য নতুন টপিক এটা। তারপরও মনে হয় না এটা তোমাদের জন্য কঠিন লাগবে। আমি তোমাদের একটা জিনিস বলি, একটু হোমওয়ার্ক থাকবে, এটা একটু করবা। কি দেওয়া যায় এখানে দিই, বিক্রিয়ক কি নিলে, মানে এখানে তুমি কি বিক্রিয়ক নিলে এই জায়গাটাতে তুমি হেক্সেন পাবা, সাথে তো তোমার কার্বন ডাই অক্সাইড থাকবে, সাথে তোমার হাইড্রোজেন থাকবে অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এইগুলা কি নিলে এখানে তুমি হেক্সেন পাবা?
তারপরে আরেকটা দিই, এখানে কি নিলে তুমি এখান থেকে দ্বিবন্ধন পাবা, মানে দ্বিবন্ধন না, এটা একটু কঠিন করে দিই, CH2 ডাবল বন্ড CH2 কি নিলে এটা পাওয়া যাবে। আমি শুধু দ্বিবন্ধন দিয়ে বলতেছিলাম তাহলে হয়তো বুঝতে একটু তোমাদের জন্য কঠিন হতো। আর যদি একটু চাও অ্যাডভান্স লেভেলের জন্য, কি নিলে তুমি এইটা পাবা। সবকটার সাথে কিন্তু কি আছে, এর সাথে তোমার কার্বন ডাই অক্সাইড আছে, হাইড্রোজেন আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানেও তাই, কার্বন ডাই অক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এন্ড হাইড্রোজেন, এগুলা। তাহলে এই পাশে পানি বাদে বাকি যেগুলো আছে এগুলা একটু বের করবা।